MI न्यूज़ टीवी, हर खबर सबसे पहले। ষোড়শ সদনে হিন্দু রাষ্ট্র অধিবেশন হলো। অনেক মঠের প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন। আদি শঙ্করাচার্য তিনি তারকেশ্বরের মহন্ত, উনিও উপস্থিত ছিলেন। কি বলবেন দাদা? দেখুন, এই অনুষ্ঠানটার সার্থকতা উপস্থিতি, আর সকলের উপস্থিতি মানে যে আমরা হিন্দু রাষ্ট্র ঘোষণা সমর্থনে যে দীর্ঘদিন ধরে গুরুদেব জগৎগুরু শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজের মার্গদর্শনে এগিয়ে চলেছি, তার প্রতিফলন যে সকলেই এটাকে গ্রহণ করেছে। নাহলে এত মানুষ, এত সংখ্যক মানুষ আমরা যা এক্সপেক্ট করেছিলাম, এখানে হাওড়া শরৎ সদনে হাজারের মতো সিট, সেখানে উপচে পড়েছে প্রায় 1400 লোক হয়েছে। মানে বুঝতে পারছেন যে মানুষ এটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছে এবং আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমরা সফল। আগামী দিনে কি বার্তা দিতে চান এখান থেকে, আজকে যে চলার আগামী দিনে এই বার্তা দিতে চাই যে এই আন্দোলন যতক্ষণ না ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ঘোষণা হচ্ছে, ততক্ষণ আমরা বসে থাকার কোনো রকম কোনো প্ল্যানিং নেই। আমরা কাজ করব। দেখা গেল যে ভ্রাতৃত্বের বন্ধন, আজকে ছবিগুলো দেখা এনে আপনার ভ্রাতৃত্ব। হ্যাঁ, আমরা কোনোদিনও মুসলিমরা আমাদেরকে দূরে থাকতে পারে, কিন্তু আমরা কখনো মুসলিম সম্প্রদায় বা খ্রিস্টান সম্প্রদায়কে কখনো দূরে রাখিনি, কারণ তাদের সৃষ্টি সনাতন ধর্ম থেকে। আমরা ষোড়শ সদনে সুন্দর আয়োজন হয়েছে। হিন্দু রাষ্ট্র নিয়ে এরকম মন্থন চিন্তা ভাবনা আমাদের বারবারই হচ্ছে, বিভিন্নভাবে হচ্ছে। তো আজকের যে সমস্ত বিদগ্ধ সন্ত মণ্ডলী, পণ্ডিত মণ্ডলী এসেছিলেন, হিন্দু রাষ্ট্র সম্পর্কে যে সমস্ত চিন্তা ভাবনা তুলে ধরেছে, যে কিভাবে আমরা হিন্দু রাষ্ট্র তৈরি হবে, নির্মাণ হবে, তার রূপরেখা কীরম হবে, কিভাবে আমাদের চলা উচিত, এগুলো নিয়ে একটা সদর্থক চিন্তা আলোচনা খুব সুন্দরভাবে হয়েছে। খুব সুন্দর আলোচনার মধ্যে দিয়ে আজকে তারকেশ্বরের পূজ্য মহন্ত মহারাজ এসেছিলেন, আমাদের দণ্ডীর স্বামী এরকম অনেকেই এসেছে, চলছে। মোটামুটি খুব সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিভাজনের রাজনীতি আগে ছিল, সেটা কি আস্তে আস্তে কমবে? একদমই মিটে যাবে। বিভাজন বলে আর কিছু থাকবেই না। হ্যাঁ, কারণ কি জগৎগুরু শঙ্করাচার্য পুরীপীঠাধীশ্বর যিনি আগে ছিলেন, তিনি ঘোষণা করেছিলেন যে হিন্দব স্বদ্বারা সন্তু, অর্থাৎ আমাদের সমস্ত হিন্দুরা সবাই পরিষ্কার, আমরা সহোদর ভাই, যেমন মায়ের পেটের ভাই, আমরা সবাই মায়ের পেটেরই ভাই। এই ভূমিতে যারা এই ভূমিতে জন্মেছেন, তারা এই ভূমি, তাদের ঋষির রক্ত তাদের মধ্যে প্রবাহিত হয়েছে। তারা অন্য ধর্মে গেছেন ঠিক আছে, কিন্তু তারা আবার বুঝতে পেরে আবার এই নিজেদের সনাতন ধর্মেই ফিরে আসবে। তো সেই জন্যে আমরা সেই বার্তাই দিচ্ছি যে ভারতবর্ষকে মজবুত শক্তিশালী হিন্দু রাষ্ট্র নির্মাণ করতে গেলে আমাদের মধ্যে ভেদাভেদ প্রথাকে বর্জন করা, এবং সেখানে হিন্দুরা কোনোভাবেই কোনো দিক থেকেই পতিত হতে পারে না। তারা যদি অন্য ধর্মে গিয়েও থাকে, আমরা গঙ্গা জল খাইয়েও তাকে আমাদের ধর্মে নিয়ে চলে আসব, কারণ আমাদের গঙ্গা জলের এত বড় মহিমা আছে। আর একটা জিনিস আজকে দেখা গেছে, এখানে দেবাশিসরা একজনকে এখানে নিমন্ত্রণ করেছিল, এবং বিভাজনের রাজনীতি যাতে না হয়, তারা এখন ভ্রাতৃত্ব করলে একসঙ্গে দুজনে জড়ি, সেটা হলো শফিকুল ইসলামকে ডেকেছিল দাদা। হ্যাঁ, আপনি দেখেছিলেন? হ্যাঁ, না, শফিকুল ইসলাম দা তো অনেক দিন আগে থেকে এসব কাজের মধ্যে রয়েছেন, এবং তিনি ভারতীয়। দেখুন, মুসলমান মানেই খারাপ না, আমরা রাষ্ট্রবাদী শক্তি চাই। তো হতেই পারে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন, হোক না। কেউ খ্রিস্টান আছেন, মুসলিম আছেন, বৌদ্ধ আছেন, শিখ আছে, বিবিধতা নিয়ে ভারতবর্ষ, এটাই ভারতবর্ষের মধ্যে ওই একটা বৈচিত্র্য। এরা হিন্দু মানে সবাইকে নিয়ে চলার নাম, তার নাম হিন্দু। আমরা সেইটাকেই আমরা মতটা প্রতিষ্ঠা করতে চাইছি। সবার এক সুর হবে, এক গান হবে, এক ভাবনা হবে। ভারত মাতার কল্যাণের জন্য আমরা, বা ভারতের কল্যাণের জন্য আমরা কাজ করব, এটাই হচ্ছে আমাদের কাজ। আরেকটা আপনি প্রতিবেদন দিলেন, সেটা খুব ভালো লাগলো, যে কোনো হিন্দুত্বতে রাষ্ট্রে আমাদের মুখ্যমন্ত্রী গিয়ে সেখানে আর কি ধর্মসভা। হ্যাঁ, মানে যিনি ধর্মসভাতে তিনি যাবেন, এটা মুখ্যমন্ত্রী আমাদের, যাকে বলে এটা গৌরবের বিষয়, এবং এটা হওয়া উচিত যে আমাদের সমাজের প্রত্যেকটা একটা সাধু সন্ত। না, যার জন্যে ধর্ম আর রাজনীতি দুটো যে আলাদা নয়, ধর্মভিত্তিক রাজনীতি হওয়া উচিত।
ধর্ম পালন করে রাজনীতি, কারণ রাজনীতিটা একটা ধর্ম, যেটা বলে রাজধর্ম, সেই জন্যে সেই রাজধর্ম সবাই পালন করুক, এবং সেই জন্যেই আমাদের এই বার্তা সমাজের কাছে আমরা দিচ্ছি। ষোড়শ সদনে হিন্দু রাষ্ট্র অধিবেশন 11ই জুলাই এখান থেকে শুরু হলো। আপনার একটা সংস্থা আছে, আড্ডামা সংস্থা, এই সংস্থায় এত নারীরা আছে, কি বলবেন যে এত মানুষের আজকে এখানে যে নমস্কার। সবার আগে তো প্রশ্নটাই ভুল যে আজকে থেকে শুরু হলো, না না, বিগত বহু বার্তা দেওয়া হলো? এটা নতুন বার্তা দেওয়া হলো না, বার্তাটাও আমরা অনেক বছর আগে থেকে দিচ্ছি, কিন্তু যেটা হলো এতদিন আমরা যেটা করে উঠতে পারতাম না, আজকে সেটা নতুন করে আবার নির্দ্বিধায় নির্ভয় এটা বলতে পারেন। আর আমরা কোনো পার্টির সঙ্গে বা কোনো অন্য কিছুর সঙ্গে যুক্ত নই। আমরা পুরীপীঠাধীশ্বর নিশ্চলানন্দ সরস্বতী মহারাজের সমস্ত ভক্তবৃন্দ এখানে, এবং তার মায়ের নাম অনুসারেই, মানে আমাদের আদিগুরু শঙ্করাচার্যের নাম, মায়ের নাম অনুসারে আমাদের সংগঠনের নাম আর্যাম্মা নারী সংগঠন, এবং আমাদের এটি হাওড়া চ্যাটার্জিপাড়া মন্দিরেরই একটা শাখা মাত্র। কিন্তু আমাদের বার্তাটি এটাই হচ্ছে যে এখন যেভাবে সমাজে কুসংস্কারের সঙ্গে সঙ্গে মানসিক বিকৃত ভারসাম্যহীন লোকেদের, নারীদের প্রতি অবহেলিত অসম্মানজনক কর্মকাণ্ডগুলো হচ্ছে, সেগুলোর জন্য কোনো অংশে হয় যে আমরা মেয়েরাই দায়ী। কারণ একটা যদি সেই শিক্ষা দিতে পারে, তাদের ধর্মের প্রতি আনুগত্য আনতে পারে, তাদের ধর্মের সঙ্গে যুক্ত করতে পারে, শুধু তাই নয়, এটা বোঝানো যায় যে মাতৃশক্তির ক্ষমতা কত বড়, তাহলে আমার মনে হয় আগামী দিনে এই নোংরা যে অপব্যবহার হচ্ছে নারীদের সম্মানের সঙ্গে, তার দ্বিতীয়বার করার কোনো পুরুষ মানুষ সাহস পাবে না। তো সেই জন্য প্রত্যেক নারীদের প্রতি আমার একটা কি বলবো অনুরোধ যে আপনারা ঘরে ঘরে মাতৃশক্তিকে এতটা বেশি ডেভেলপ করুন। আমরা হিন্দু সনাতনী, এবং এটা শুধুমাত্র আমরা মানে বললে হবে না, সেটা কর্মের সঙ্গে বুঝিয়ে দিন। কারণ আমাদের এই ভারতেই কিন্তু একটা সময় বড় বড় মনীষীদের জন্ম হয়েছে, তারা যদি সেই সময় জন্মাতে পারেন তাহলে আমাদের মধ্যেও সেই ক্ষমতা আছে, ঈশ্বর সেই ক্ষমতা আমাদেরও দিয়েছেন, কিন্তু আমরা একটু ট্র্যাক থেকে বেরিয়ে গেছি। সেই ট্র্যাকে যেন আবার থাকি, আমরা যেন আমাদের হিন্দু সনাতন ধর্মের প্রতি আনুগত্য দেখিয়ে আরও বেশি সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। মায়েদের এটাই বলবো। নারী শক্তির উদ্দেশ্যে কি বার্তা দেবে? নারী শক্তির উদ্দেশ্যে তো এটা দিলাম, প্রত্যেক ঘরে প্রত্যেক পরিবারকে সংশ্লিষ্ট করে সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিতে পারি, এবং আমাদের পুরুষ যে বাচ্চারা আজকে ছোট আছে, আগামী দিনে পুরুষ হয়ে যাচ্ছে, তাদেরকে যারা বাড়িতে রয়েছে যে মহিলারা বা নারীরা, তারা কিন্তু আসলেও শক্তি। শুধু শক্তি মানে দুর্গা পুজো, কালী পুজো সেই শক্তি নয়, এই শক্তি মানে হচ্ছে মাতৃ আরাধনা। মানে সকালে রান্না থেকে শুরু করে রাত্রে বিছানায় শুতে যাওয়া পর্যন্ত মাকেই দরকার হয়, কখনো বউ হিসেবে, কখনো মেয়ে হিসেবে, কখনো সেবিকা হিসেবে, কখনো মানে কেয়ার করার জন্য, যে কোনো কারণে। দেখুন, নারীকে ছাড়া আপনার পরিবার অসম্পূর্ণ। তো সেই জন্য প্রত্যেক মায়েরা নিজেরা নিজেদের জায়গাগুলোকে মোবাইল থেকে বাচ্চাদের দূরে সরিয়ে আমাদের ধর্মের প্রতি আরও শিক্ষা ব্যবস্থা, গীতা পড়ার ব্যবস্থা, এগুলো ব্যবস্থা করুন, যাতে কি আমাদের আবার সুন্দর পরিবেশ গড়ে উঠতে পারে। কারণ 50টা পরিবেশ নিয়ে তো একটা অঞ্চল গড়ে উঠবে, তাই না? তাহলে প্রত্যেকে যদি দায়িত্ব নিয়ে নিজের পরিবারগুলোকে ঠিক করতে পারি, তাহলে আমার মনে হয় সমাজ ব্যবস্থা এমনি ভালো হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। হাওড়ার ষোড়শ সদনে হিন্দু রাষ্ট্র অধিবেশন দেবাশিস গোস্বামীর নেতৃত্বে হলো। আপনারা অনেক মঠ মিশন থেকে অনেক মাতৃবিনন্দ মা এসছেন, আপনি ভবা পাগলা অনুরাগী, আপনি এসছেন ভবাপাল আশ্রম থেকে। এই যে হিন্দু রাষ্ট্র অধিবেশন হলো, হিন্দুত্বকে এক করার একটা আহ্বান আজকে এখান থেকে উঠলো, কী বলবেন? হিন্দুত্বকে সবার জায়গায় এক জায়গায় মিলিত করে আজকে একটা হিন্দু এটা গঠন হবে। একটা সময় ছিল আমরা রামের নাম বলতে আতঙ্কিত হয়ে যেতাম। রাম নাম করতে গেলে একটা ভয়ের ব্যাপার ছিল, মানে হিন্দু হয়ে আমি হিন্দু এই পরিচয় দেওয়ার মতন আমাদের ক্ষমতা ছিল না সেই সময়। এমন একটা অবস্থা গেছে। তারপরে যে এই যে রাম রাজত্ব হলো, আমরা রাম রাজত্ব বলতে যেটাকে বুঝি, সেটা রাম কিন্তু একজন অবতারের নাম আমাদের হিন্দুদের কাছে, কিন্তু রাম রাজত্ব মানে রাম সীতা, তার মানে স্ত্রী, তাকেও পর্যন্ত তিনি কিন্তু সেখানেও জনতার দরবারে
তাকে এনেছিলেন, জনতার রায়টা নিয়েছিলেন, অর্থাৎ সেটা সুবিচার, পিতৃসত্য সত্য রাখার জন্য তিনি বনে গমন করলেন। তা রাম রাজত্ব বলে একটা আদর্শ, রাম একটা আদর্শের নাম। সেই রকম সনাতনী হিন্দুটাও একটা আদর্শগত নাম। হিন্দু রাজত্ব, হিন্দু রাষ্ট্র হলে যে অন্য ধর্মরা নিরাপদ নয়, বরং অন্য ধর্মরা অন্য কোনো নামে যদি রাষ্ট্র হয় তাহলে নিরাপদ নয়, কিন্তু হিন্দু রাষ্ট্র হলে তারাও নিরাপদ। তা এই জিনিসটা আমরা এইটি মনে করে আমরা এখানে অংশগ্রহণ করেছি। আমরা এতকাল যুদ্ধ করেছি হিন্দু রাষ্ট্র যাতে হয়, বা আমাদের এই সনাতনী হিন্দুরা প্রতিষ্ঠিত হয়, আমাদের প্রতি অত্যাচার যেটা হচ্ছে হিন্দুদের প্রতি সেইটা যাতে রোধ হয় সেইটে। আর আমি এখানে একটু আগে এখানে মঞ্চে যেটা বললাম সেটা ওই একটা কথাই বললাম যে এই এখন যারা মন্ত্রী রয়েছে তারা প্রত্যেকেই আমার সঙ্গে অনেকেই যুক্ত, এমনকি মুখ্যমন্ত্রী যে তার পিতৃদেব শিশির অধিকারী, তিনি তো আমার বহু পুরনো 40 বছর পূর্বেই আমার সঙ্গে তার পরিচয়, এক মঞ্চে আমরা বক্তৃতা করেছি। তিনি এবার আমাদের দীঘার আশ্রমে আসবেন রাজার ভূমিকায়, তিনি রথের মার্জন করবেন, রথের যে পথটা সুগম করবেন, ঝাড় দেয়া যেটা বলে রাজার ভূমিকায়, সেটাও করবেন। শুভেন্দু অধিকারীকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি, তার ভাইও আসবেন বলেছেন। এছাড়া দিলীপ ঘোষ আমার জন্মদিনে তিনি আমাকে অভিনন্দন জানিয়ে যেভাবে বললেন মনুষ্যত্বকে থেকে দেবত্ব নিয়ে যাবার যে কাজটা আপনি করছেন, করে যান। অর্থাৎ উনিও জেনেছেন যে একসময় আমি ছাত্র নেতা ছিলাম, সমস্ত এই মন্ত্রী সুব্রত মুখার্জি, প্রিয়রঞ্জন দাসমুন্সি এদের ওপরেই আমি নেতা ছিলাম। তা আজকে আমি এই গৈরিক বসন ধারণ করেছি। হ্যাঁ, আমার চিন্তা ভাবনা থেকে কি মনে হয় যে আজকে এত বড় একটা হিন্দু রাষ্ট্রের যে প্রোগ্রাম হলো, এর পরে কি হিন্দুত্বের উপরে আঘাত আনবে না? এর কোনো কি গ্যারান্টি দেওয়া যাবে? হানবে না। আমরা যদি যেভাবে একত্রিত হয়েছি তা সেইভাবে যদি একত্রিত হতে পারি তাহলে আর পারবে না, এইটি কিন্তু ফুল স্টপ হয়ে গেল। আর অবশ্যই আমরা এগিয়ে যাব, এটা আপনি নিশ্চিন্ত থাকুন। বিভাজনের রাজনীতি এখন আর হয় হুম। হয় বিভাজনের রাজনীতি। আমি বলতে চাচ্ছি যে বলে আছে। 11 জুলাই হাওড়া শহর সদনে হিন্দু রাষ্ট্র থেকে আজকে এখানে একটা বার্তা দেওয়া হলো হিন্দু রাষ্ট্র। কি বলবেন? আপনাকে ডেকেছে দেবাশিস দা, এখানেও আপনি অনেক বক্তব্য রাখেন, কি বলবেন? না, আমি প্রথমবার এই ধরনের কোনো প্রোগ্রামে অংশ নিলাম। আমার আইডিয়া ছিল না এগুলোতে কি হয়। আমার খুব ভালো লেগেছে, এটা বলতে পারি প্রথমে। আর হিন্দু রাষ্ট্র তো যেটা একটা ধারণা আর কি দেওয়ার চেষ্টা হয় যে হিন্দু রাষ্ট্র মানে হিন্দুদের জন্যে, মানে হিন্দু ধর্মে বিশ্বাসী যারা ওই একটা পার্টের, সেটা বলানোর চেষ্টা হয়। কিন্তু আমি সেটা মনে করি না, সেজন্যই আমার আরও আসার তাগিদ ছিল। হিন্দু অ্যাকচুয়ালি একটা সংস্কৃতি। আমিও হিন্দু, আমি মুসলিম, কিন্তু আমি হিন্দু সংস্কৃতি। তো এখন হিন্দু রাষ্ট্র মানে হিন্দু সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বার্তা দেওয়ার চেষ্টা। তো সেখানে আমার তো আপত্তি থাকার কথা না, বরং হিন্দু রাষ্ট্র, হিন্দুত্ব যে বিষয়গুলো বলা হয় না, এটা হচ্ছে ভারতের যে ঐতিহ্য, মানে সেটাকে বহন করে ক্যারি করে নিয়ে যাওয়ার একটা চেষ্টা। তো যদি আমি আমার দেশের অতীতকে বহন করে নিয়ে যাওয়ার চেষ্টা করি, সেটাকে নিয়ে যাওয়ার জন্য যদি আমরা ঐক্যবদ্ধ হই, একটা কর্মসূচি গ্রহণ করি বা একটা সিদ্ধান্ত নিই, তো সমস্যা কোথায়? ফলে এটার মধ্যে আমার হিন্দু রাষ্ট্র কিন্তু হিন্দু মুসলিমের মধ্যে নেই, যেটা আমি শুনলাম বসে বসে সব ধর্মের মানুষকে সমান চোখে দেখা। অ্যাকচুয়ালি যেটা বলার চেষ্টা হয় যে আমি যে ভারতীয় সেটা আমার অন্তরে থাকতে হবে। আমি ভারতীয়, আমি হিন্দুস্তানের মধ্যে আছি, এটা যদি থাকে বিশ্বাসটা, এবার আমি যে ধর্মীয় আমি ওপরলাকে ডাকার জন্য যে যাভাবে করতে পারি, কিন্তু দেশটা আগে, এই দেশকে আগে ভাবানোর যে ভাবনাটা, এটা আমার খুব ভালো লেগেছে এইসব উদ্যোগের পেছনে। ফলে এই রাষ্ট্র ঘোষণা হোক, এটা আমাদের মুসলিমদের কোনো সমস্যা নেই, কারণ সমস্ত ধর্মের বিশ্বাসী মানুষদেরকে নিয়েই হিন্দু রাষ্ট্র ঘোষণার কথা বলা হচ্ছে। বৃহৎ একটা জায়গা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সব মিলিয়ে আমি দেখছিলাম যে মেমন্টোটা দেওয়া হয়েছে। ফলে এটাতে এসে আমার খুব ভালো লাগছে। এটা একটা চেতনা, একটা ভাবধারা, মানে জাস্ট আমার দেশের ঐতিহ্যকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মানে এটা খুব ভালো উদ্যোগ, এটা বলতে পারি। এই দাদা আজকে আপনাকে যে জড়িয়ে একটা সম্প্রীতির বার্তা দিল, এটা কতটা আপনার কাছে পাওয়া? না, এটাই তো চাই আমরা, এই সম্প্রীতি বলে মুখে মুখে বলি যে সম্প্রীতির মিছিল করছি, আর সম্প্রীতির মিছিলের তো কোনো দরকার হয় না। যত এগুলো বেশি হয়, পলিটিক্যাল পার্টির লোকেরা যেগুলো বেশি করেন,
ওরা অ্যাকচুয়ালি সম্প্রীতির মিছিল করে না, ওটা এটার মাধ্যমে বিদ্বেষটা বেশি ছড়ানোর চেষ্টা করে। কিন্তু আমরা যদি প্রকৃত ভারতীয়, আমরা এখানকার এই রাষ্ট্রের মধ্যে আছি, যদি এই ভাবনাতে বিশ্বাসী হয়ে যায় না, এত মিছিল করার কোনো প্রয়োজন হয় না, দাঙ্গারও কোনো প্রয়োজন হয় না, আর ওই সম্প্রীতি মিছিল করার কোনো দরকার হয় না। আসলে আমাদের মধ্যে একটা সাম্প্রদায়িক বিষ কেউ না কেউ ছড়ানোর চেষ্টা করে, সেই জন্য এত বিভাজন হয় এবং সেখান থেকে সম্প্রীতির মিছিল করতে হয়। তো আজকে এখানে এসে জড়িয়ে ধরলাম, আমাকে ধরলেন, আমিও ধরলাম, এটাই তো হওয়া উচিত। দেখুন, হিন্দু রাষ্ট্র অধিবেশন হচ্ছে, সেখানে শফিকুল ইসলাম এসছে, তাকে জড়িয়ে ধরে একসঙ্গে আমরা আছি। তো এটাই তো হিন্দু রাষ্ট্রের মহিমা, যে হিন্দু রাষ্ট্র মানে হিন্দুরা থাকবেন, মানে হিন্দু, আবার বলছি হিন্দু সংস্কৃতি আর হিন্দু ধর্ম দুটোর মধ্যে তফাৎ আছে। কিন্তু হিন্দু ধর্মটা না অ্যাকচুয়ালি হিন্দু সংস্কৃতি, ধর্ম না। কেউ দুর্গার মানে উপাসনা করেন, কেউ কালীর করছেন, কেউ এটা, কিন্তু হিন্দু হিন্দুই। হিন্দু হয়েও ইসলাম ধর্মেরও কেউ বিশ্বাসী হতে পারেন। ফলে হিন্দুটা না মানে সব ধর্মের ঊর্ধ্বে বলে যে আমার কোথাও মনে হয়েছে। আর হিন্দু ধর্মটাকে আমি যেটা কোথাও মনে করি মানব ধর্ম, মানুষের যা যা করা উচিত না সেগুলোই আমি দেখেছি বলার চেষ্টা হয়। ফলে এটা একটা বিরাট পাওনা বলতে পারি। শফিকুলদা, আপনি তো আমরা যা দেখে এসেছি, আপনি সম্মানের সঙ্গে সাংবাদিকতা করে এসেছেন এবং তার মানে তার সঙ্গে আপনি অনেক কিছু সাফার করেছেন। এখন নতুন সরকার এসছে, কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে? না, আমি তো এটাই বলছি যে এখন একটা মুক্ত আকাশ, এখন ভালোভাবে থাকতে পারছি, বাড়িতে পুলিশের হানা নেই, নোটিশ পাঠানোর ঝামেলা নেই, ছেলেমেয়েরাও এখন বাড়ির দরজাটা খুলে থাকতে পারে। আগে দরজা বন্ধ রাখতে হতো, পুলিশ যে কোনো সময় এসে বলবে অমক থানা থেকে এসেছি, ছেলেমেয়েরা আটকে উঠতো, আমার অভ্যাস হয়ে গেছিলো। তো সেই জায়গায় এখন নেই। মানে আপনি এখনো মানে এখন ফ্রেশ নিঃশ্বাস, খুব ভালো। এবং আমরা আরও ভালো কী করে থাকবো, অন্যদেরকে রাখা যায় সেই চেষ্টা করছি আমার তরফ থেকে, যেটুকু করার বলে টোলে খবর টবর করে। আর সবথেকে বড় বিষয়, যে ধ্বংসের দিকে যাচ্ছিলো সেই ধ্বংসটা স্টপ হয়েছে, এবার উপরের দিকে ওঠার একটা রাস্তা। সুতরাং সেটা আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি, নতুন নতুন কর্মসূচি, উন্নয়নমূলক কর্মসূচি ঘোষণা হচ্ছে, প্রজেক্ট ঘোষণা হচ্ছে, এগুলো ভালো লাগছে। আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে, কোথাও অনিয়ম বিনিয়ম হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন হচ্ছে। ফলে যেটা আমরা চাইছিলাম সেটা দেখতে পাচ্ছি। ফলে এ পরিবর্তন বিফলে যাওয়ার পরিবর্তন না, এ পরিবর্তন বৃথা না, এ পরিবর্তন যা দেখছি, 2 মাস বয়স হয়েছে, যেটা আশা করছিলাম তার থেকে আরও বেটার দেখছি। আপনার একটা নিজের চ্যানেল আছে এবং আপনি এখানে বলে গেলেন যে আমি গিয়ে একটা আমার চ্যানেল থেকে একটাই করবো। না, আমি করবো। আসলে যে ভাবনা থেকে এগুলো করা হচ্ছে, এগুলো প্রচার প্রসার ঘটানো জরুরি আছে। তো আরামবাগ টিভির মাধ্যমে যদি আমি আমার ভাবনাটা আমি এগুলো না শেয়ার করি মাঝে মধ্যে, এখানে এই যে প্রোগ্রামটা হলো, এগুলো যদি একটু প্রচারে আনতে পারি, তাহলে আমার যে লক্ষ্যটা এখানকার যে বলা হচ্ছে দেশ আগে, দেশভক্তি, দেশ ভাবনাটাকে যদি আমরা বহন করতে পারি, তাহলে আমাদের ঐক্য সংহতি যে বিষয়টা সেটা থাকবে, অহেতুক বিভাজন, বিভ্রান্তি, বিদ্বেষ এগুলো থাকবে না।